হ্যাঁ গা গিরিশ, তুমি যে সবাইকে এত কিছু বলে বেড়াচ্ছ, তা তুমি কি জেনেছো? হ্যাঁ, কি বুঝেছো গা? স্বয়ং ব্যাসদেব বাল্মীকি যা হত্যা করতে পারেনি, এই অধম আর কি বলবে? কি আর অধিক বলতে পারে ঠাকুর? তোমাদের তোমাদের কি চাই গা? হ্যাঁ, কি চাই? ওরে, তোরা চেয়ে নে, যার যা মনোবাঞ্ছা আছে চেয়ে নে। ঠাকুর আজ কৃপা কল্পতরু হয়েছেন। ঠাকুর আজ কাউকে ফেরাবেন না। তোমাদের তোমাদের চৈতন্য হোক গা, তোমাদের তোমাদের চৈতন্য হোক। শুরু হতে চলেছে শহর ডিজিটাল অরিজিনালস প্রেজেন্ট ডিজিটাল গল্প। আজ কল্পতরু উৎসব উপলক্ষে শহর ডিজিটালের বিশেষ নিবেদন, কল্পতরু শ্রীরামকৃষ্ণ। গল্প পাঠে বার্নিক দাস, সুকান্ত মণ্ডল, সৌরভ লাহা, সুপ্রিয় বেরা, সৈকত দে, শুভঙ্কর রায় এবং বিমল কুমার দাস। শুরু হতে চলেছে কল্পতরু শ্রীরামকৃষ্ণ। আরো একটা দিন তো কেটে গেল মা, তুই আমায় দেখা দিবি নে মা, দেখা দিবি নে? তুই তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমি কি এমন পাপি মা? তুই আমায় দেখা দিবি নে? দেখা দে মা, দেখা দে। ও, তুই তুই দেখা দিবি নে, তাই তো? তাই তো? তাহলে তাহলে দেখ, দেখ, আজ আজই খাড়া দিয়েই তোর সামনে আমি গলায় কোপ দেব। দেখি দেখি তুই কেমন না এসে থাকতে পারিস মা, না এসে থাকতে পারিস। মুহূর্তে দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে উঠল গর্ভগৃহ। মায়ের দর্শন পেলেন গদাধর। এরপর কেটে গেছে 25টি বছর। গদাধর চট্টোপাধ্যায় এখন শ্রীরামকৃষ্ণ। জয়রামবাটির সারদা দেবীকে বিবাহ করার পরও সাধনায় ইতি টানেননি তিনি। তন্ত্র, রামায়ণ, অদ্বৈত, খ্রিস্টান, ইসলাম প্রভৃতি সকল সাধনা স্তর অতিক্রম করে তিনি এক আশ্চর্য সত্য উচ্চারণ করেছেন, যত মত তত পথ। এদিকে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে সেদিন ইংরাজি সাহিত্যের ক্লাস নিচ্ছেন অধ্যাপক উইলিয়াম হেস্টিংস। পড়ানোর মাঝেই নরেন্দ্রনাথ প্রশ্ন করল, স্যার, ট্রান্স মানে কি? সরি নরেন, এটা আমি তোমাকে ক্লিয়ারলি বোঝাতে পারবেন না। যদি তোমার সিরিয়াসলি ট্রান্স দেখিতে চাও তো দক্ষিণেশ্বর যেতে পারো। ওখানে রামকৃষ্ণ পরমহংস আছেন। কলিকাতাতে উনি একাই এই ট্রান্স ব্যাপারটা জানেন। ট্রান্স মানে তো সমাধি স্যার। স্পিরিচুয়াল লাইফের সেটাই তো শেষ কথা। দেবেন ঠাকুর, কেশবচন্দ্র সেন যেখানে পৌঁছতে পারলেন না, সেখানে দক্ষিণেশ্বরের পরমহংস। আপনি শিওর স্যার? ইয়েস মাই বয়। কিন্তু কি করে? তুমি নিজে গিয়ে ওনাকে প্রশ্ন করিবে। হ্যাঁ স্যার, আমি আজই যাব। নিজে চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করব না স্যার। সেদিন কলেজ থেকে বেরিয়েই নরেন্দ্রনাথ একটা ঘোড়ার গাড়ি ধরে গিয়ে পৌঁছালো দক্ষিণেশ্বর কালীবাড়িতে। মন্দিরের একটা লম্বা বারান্দা পার হয়ে তিনি পৌঁছালেন একটি ঘরের দরজার সামনে। ভিতরে একজন ব্যক্তি একটি চৌকির ওপর বসে আছেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস। প্রথমবার মুখোমুখি সাক্ষাৎ হল নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে। নরেন অবলীলায় ঠাকুরকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আপনি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ গো,
আমি সত্যি ঈশ্বরকে দেখেছি। এই তোমাকে যেমন দেখছি তার চেয়েও বেশি স্পষ্ট করে দেখেছি তাকে। তুমি যদি চাও তোমাকেও দেখাতে পারি। আপনি সত্যি ঈশ্বরকে দেখেছেন? ঈশ্বরকে দেখা যায়? কেন যাবে না? ব্যাকুল হয়ে ডাকতে হবে, তবেই তার দেখা পাবে। আপনি যে বললেন আপনি ঈশ্বর দেখাতে পারেন। তুই দেখবি? হ্যাঁ, আয় আয় আমার কাছে আয়, আয় আয় আমার কাছে আয়, আয় আয় আয়। জয় মা, জয় মা, জয় মা। নরেনকে মেঝেতে বসিয়ে তার বুকে হাত বুলিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ। আর মুহূর্তে সারা শরীরে কম্পন জাগল নরেনের। দু চোখ দিয়ে দর দর করে ধারা গড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। তবে নরেন প্রখর যুক্তিবাদী। এত সহজে সবকিছু মেনে নেওয়ার মতন ছেলে সে নয়। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করতে পারল না সে। এর কিছুদিনের মধ্যেই এক রাতে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দরজায় এক এক্কা গাড়ি এসে দাঁড়ালো। সেই গাড়ি থেকে টলতে টলতে নামলেন বাংলার নাট্য জগতের ধ্রুবতারা গিরিশচন্দ্র ঘোষ। ঘুমোচ্ছ? হ্যাঁ পরমাংশ, ঘুমালে নাকি? হ্যাঁ, তোপা ঘুম মারছে। হ্যাঁ, এইদিকে তোমাকে সব মাথায় তুলে নাচছে। হ্যাঁ, হ্যাঁ, এই 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 পরমাংশ। হ্যাঁ, হ্যাঁ, গিরিশ, এসো এসো গিরিশ, এসো। তোমার তোমার অপেক্ষায় তো আমার বসেছিলাম। তুমি অন্তর্যামী না? হ্যাঁ, বেদ দিয়েছো মায়েরি? হ্যাঁ, হ্যাঁ, আমার জন্য নাকি বসে আছে? হ্যাঁ, আমার জন্য? দাঁড়া দাঁড়া, হ্যাঁ, এই দেখো আমার কোচরে এই মালের বোতল আছে। হ্যাঁ, আমার সঙ্গে খাও, খাও খাও বলছি, খাও আমার সঙ্গে খাও। কি করছো? পড়ে যাবে যে, পড়ে যাবে। তুমি বসো, বসো গিরিশ, বসো। আমার কাছে আমার কাছে একটু ঠান্ডা হয়ে বসো গিরিশ। খবরদার খবরদার, একদম ছবে না। কেন? আমি এখন কোটি বাড়ি থেকে আসছি। পিয়ারি ভাই, হ্যাঁ, পিয়ারি ভাই নাচ দেখতে গেছিলাম। চলো চলো, তুমি যাবে নাকি? চলো আমার সঙ্গে যাবে নাকি? চলো 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 চলো। হ্যাঁ, তুমি তুমি আমার মায়ের নাচ দেখেছো গিরিশ? হ্যাঁ, আমার মায়ের নাচ। তাহলে তাহলে তোমার কাছে আর কার নাচ লাগে গো? হ্যাঁ, মায়ের নাচ, অমন অমন ভুবন ভোলানো নাচ আর কে নাচতে পারে গো? পরমাংশ, চুপ, একদম চুপ। আমি মানি না, তোমার কালি মানি না। হ্যাঁ, কান খুলে শুনে রাখো, কোথাও কোনো ভগবান নেই। হ্যাঁ, আমি আমি গিরিশ ঘোষ। আমি ঈশ্বরকে কান মুলে ফেরত পাঠিয়ে দিয়েছি। তোমার এই ন্যাংটা কালিকে না আমি ফেরত পাঠাবো। পরমাংশের চাষ খাচ্ছে। সব বুঝলো কি, বুঝলে, সব বুঝলো কি। ভেঙে দিয়ে যাবো, আমি সব ভেঙে দিয়ে যাবো। পড়ে যাবে। ভেঙে দিয়ে, গিরিশ, দাঁড়াও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। ভেঙে দিয়ে যাবো, তুমি একা যেতে পারবে না। ভেঙে দিয়ে যাবো। চলো আমি আলো দেখিয়ে দিই। ভেঙে দিয়ে যাবো আমি। আস্তে আস্তে, ভেঙে চলো দিয়ে যাবো, চলো চলো। ভেঙে দিয়ে যাবো। বাংলার নাট্য জগতের গুরু তিনি, কিন্তু অন্তর্দাহে জ্বলতে থাকা মানুষটির উগরে দেওয়া তীব্র বিষ নীরবে হজম করলেন ঠাকুর। কিন্তু এই ঘটনা বাংলার পথে প্রান্তরে ঝড় তুলে দিল। সে সময় রঙ্গমঞ্চ মানেই পতিতাদের আখড়া। বাংলার বাবু সমাজ রাতের অন্ধকারে পতিতা বিলাসী হলেও দিনের আলোয়
তাদের মুখ দর্শন করে না, পাছে জাত যায়। সেই পতিতারাই আবার স্টার থিয়েটারে চৈতন্য লীলা অভিনয় করবে। এই কথা জানার সঙ্গে সঙ্গে একেবারে ছিছিক্কার পড়ে গেল চারিদিকে। খবরটা শুনেছ হে? কি অলক্ষণে কাণ্ড মশাই! এসব তো চোখে দেখা যায় না। ওই পার মাতাল গিরিশ ঘোষের জন্য ধর্মকর্ম সব ভুলতে হবে দেখছি। শুনলাম এক পতিতাকে কিনা চৈতন্যদেব সাজিয়ে অ্যাক্টও করাবে। কি লজ্জার ব্যাপার! ঠিকই বলেছ ভাইরা, সত্যি বাবা, এরপর কি আর চন্দ্রসূত্র উঠবে নাকি? এক সন্ধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিয়ে পৌঁছলেন স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে। হো গিরিশ, কই গেলি? তোরে তোরে বলেছিলাম না গিরিশ, থিয়েটারে লোক শিক্ষে হয়। দেখ দেখ কত লোক এসে তোর চৈতন্য লীলা দেখতে। আমাদের একটু বসিয়ে দিতে বলো গিরিশ। ও রিদু, আরে আয় না রে। দাশু, রামদা আর হিদিকে সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। শালা বলে কি, আমি কোথায় পয়সা পাবো রে? আপনি কি বলছেন? না থাক, ফিরেই যাই। রাম, রাম, আমাকে একটু গাড়িতে তুলে দে। গেট বন্ধ, ফিরে যাবেন কি করে? যেতেও দিবিনি, বসতেও দিবিনি, তবে কি বেঁধে রাখবি রে? হ্যাঁ, আপনাকে বেঁধেই রাখবো। ওরে ও রিদু, এ কি মামা, তোমরা এখনো দাঁড়িয়ে থিয়েটার দেখবে না? দেখ রিদু দেখ, গিরিশ আমাকে বলছে পয়সা দিতে। পয়সা? এ তো অপমান। তুমি এখনো দাঁড়িয়ে আছো মামা? অপমান? গিরিশ কি আমায় অপমান করছে? আরে কি করছো গিরিশ? তোমাকেও বলি হারি মামা, তুমি কি ভাবছো পয়সা আমি আনিনি? আছে, হ্যাঁ তোর কাছে আছে, দিয়ে দে। তোদের থেকে তো পয়সা নেবে নে, যা আছে আমার জন্য দিয়ে দে। ওটা খুলে দেখ না কত হয়। ঢের ঢের সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতন বেহায়া সন্ন্যাসী দেখিনি। দাঁড়াও দেখছি। এক আনা, দু আনা, তিন আনা, চার আনা, পাঁচ আনা, ছ আনা, সাত আনা, আট আনা, ন আনা, জয় মা, 10 আনা, জয় মা, 11 আনা, জয় মা, সেকেন্ড বেল পড়ে গেল 12 গিরিশ। আনা, এবার ঠাকুরকে বসিয়ে দাও। 13 আনা, জয় মা, 14 আনা, জয় মা, 15 আনা, জয় মা, আর 16 আনা। জয় মা, দে দে, ওটা ওটা গিরিশকে দে। ধর ধর শালা ধর, তোকে আমি 16 আনাই দিলুম। দাও দাও ঠাকুর দাও, তুমি আমায় 16 আনাই দাও। ঠাকুর, আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় তোমার কাছে পৌঁছাতে পারবো না। এই অভাগাদের মাঝে তুমি এসেছো ঠাকুর। বাংলার এই রঙ্গমঞ্চে তুমি চিরকাল অক্ষয় হয়ে থাকবে ঠাকুর, তুমি অক্ষয় হয়ে থাকবে। মঞ্চে শ্রী চৈতন্যদেবের অভিনয় দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণ একসময় গভীর সমাধিতে মগ্ন হলেন। কিন্তু ঠাকুর রামকৃষ্ণের এই স্টার থিয়েটারে পতিতাদের নাটক দেখতে যাওয়ার ঘটনা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল শহর কলকাতায়, আর একেবারে ছিছিক্কার পড়ে গেল। এমনকি ঠাকুরের কাছে যাওয়া আর উচিত হবে কিনা এই নিয়েও প্রশ্ন তুললেন তৎকালীন বাবু সমাজ। এদিকে নরেনের তখন ভারী দুর্দিন। কিছুদিন আগেই বাবা মারা গেছেন। সংসারে আর্থিক অনটন চরমে। চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন নরেন। এমন সময় বন্ধুর অনুরোধেই নরেন গিয়ে পৌঁছল দক্ষিণেশ্বর কালীবাড়িতে। আর ঠাকুর
তাকে বললেন মা ভবতারিণীকে মনের কথা বলতে। নরেন প্রবেশ করল মা ভবতারিণীর গর্ভগৃহে। আর ভেতরে গিয়ে নরেন কেমন যেন অন্য জগতে চলে গেল। সে মাকে বলল, মা, মাগো, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা। কিরে, মায়ের কাছে সব ঠিক করে বলেছিস তো? তোর অভাব অনটনের কথা? হ্যাঁ, আমার মা কিন্তু সব শোনেন। বলতে পারলাম কই, মায়ের ওই ভুবন ভোলানো রূপ দেখে আমি যে ভুলে গেলাম। রে, তুই যে বলেছিলিস তুই কালী মানিস না, আমার মাকে মানতে হলো তো। হ্যাঁ, কে গো, কে কোথায় আছো গো? দেখে যাও, আমার নরেন কালী মেনেছে, আমার নরেন কালী মেনেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই নরেনই পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ঠাকুরের প্রিয় শিষ্য। জন্ম হল স্বামী বিবেকানন্দের। কিন্তু অতটা সময় ঠাকুরের হাতে ছিল না। গলার ব্যথাটা ক্রমশ বাড়তে থাকলো ঠাকুরের। ডাক্তারদের অনুমান ক্যান্সার। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরকে নিয়ে আসা হয়। সেখানেই দোতলায় ঠাকুরের থাকার ব্যবস্থা করা হয়। আর 1886 সালের 1 জানুয়ারি সেদিন সকাল থেকে ঠাকুর একটু সুস্থ ছিলেন, তাই নিজেই নেমে আসেন তলায় গৃহী শিষ্যদের কাছে। হ্যাঁ গা গিরিশ, তুমি যে সবাইকে এত কিছু বলে বেড়াচ্ছ, তা তুমি কি জেনেছ? হ্যাঁ, কি বুঝেছ গা? স্বয়ং ব্যাসদেব বাল্মীকি যা হত্যা করতে পারেনি, এই অধম আর কি বলবে? কি আর অধিক বলতে পারে ঠাকুর? তোমাদের তোমাদের কি চাই গা? হ্যাঁ, কি চাই? ওরে, তোরা চেয়ে নে, যার যা মনোবাঞ্ছা আছে চেয়ে নে। ঠাকুর আজ কৃপা কল্পতরু হয়েছেন। ঠাকুর আজ কাউকে ফেরাবেন না। তোমাদের তোমাদের চৈতন্য হোক গা, তোমাদের তোমাদের চৈতন্য হোক। সেদিন ঠাকুর যাদের যাদের স্পর্শ করেছিল তাদের সকলের মনের ইচ্ছাই পূর্ণ হয়েছিল। এই যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাতে পেরে আমরা ধন্য। তার চরণে জানাই 100 কোটি প্রণাম। আপনারা শুনছিলেন কল্পতরু শ্রীরামকৃষ্ণ। গল্প পাঠে আমি বার্নিক এবং অন্যান্য চরিত্রে সুপ্রিয় বেরা, সুকান্ত মণ্ডল, সৌরভ লাহা, শুভঙ্কর রায়, বিমল কুমার দাস এবং সৈকত দে। আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শহর ডিজিটাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শহর ডিজিটাল।